হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চাঁদনি এক্সপ্লেন। ড্রামার শুরুতেই আমরা জয়ী নামের একটা মেয়েকে দেখতে পাই। সে বলছিল, হানের সঙ্গে আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, তবে আমাদের বিয়ের ব্যাপারে কেউই জানে না। হান অফিসের সবাইকে বলে রেখেছে আমি শুধুমাত্র তার সেক্রেটারি। অথচ হানের যখন 18 বছর বয়স ছিল তখন সে সবাইকে বলে বেড়াতো আমি তার গার্লফ্রেন্ড। একদিন সে অনেক সম্মানের সাথে আমাকে বিয়ে করবে। আমি জানি না 18 বছরের হান কোনোদিন এই 28 বছরের হানকে ক্ষমা করতে পারবে কিনা, তবে আমি কখনোই পারবো না। এরপর সে হানের কাছে গিয়ে বলে, তুমি মাত্রই মালদ্বীপ থেকে এসেছো, তুমি কি ক্লান্ত নাও? এই ফাইল দুটোতে তাড়াতাড়ি সাইন করে দাও। হান ফাইল দুটো ভালো করে না দেখেই সাইন করে দেয়। জয়ী বলে, রাতের খাবার কি বাড়িতে খাবে? হান বলে, আমি খুব ব্যস্ত, আমি রাতে বাড়িতে আসবো না। জয়ী চলে যাওয়ার সময় দেখতে পায় সেখানে অনেক জাঙ্ক ফুড পড়ে আছে। সে বলতে থাকে ওই মেয়েটা এইসব খাবার পছন্দ করে। হান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, কিন্তু ওই মেয়েটার জন্য সে নিজের অফিস রুম এলোমেলো করে রাখতে পারে। বাইরে আসলে দেখা যায় জয়ী আসলে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে। এরপর সে তার শাশুড়িকে কল করে বলে হান সাইন করে দিয়েছে। তার শাশুড়ি বলে, আমি তো ভাবতেই পারছি না এত সহজে হান সাইন করে দিল। জয়ী বলে, আগামী 1 মাস পর হানের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি আশা করব আপনি আপনার কথা রাখবেন, টাকাটা যেন সময় মতো আমার কাছে পৌঁছে যায়। এরপর মাঝরাতে হান বাড়িতে আসে। জয়ী তখন ঘুমাচ্ছিল। সে তার পাশে বসলে জয়ীর ঘুম ভেঙে যায়। তখন হান তাকে একটা উপহার দেয়, যেটা ছিল একটা ঘড়ি। সে বলে, মালদ্বীপ থেকে আসার সময় আমি তোমার জন্য এটা এনেছি। জয়ী বলে, হান, তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো আমাকে বলতে পারো, আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব। হান বলে, তুমি এসব কি বলছো? জয়ী বলে, চলো আমরা ডিভোর্স নিয়ে নিই। হান তখন তার গলা চেপে ধরে। সে বলে, তুমি জানো তুমি কি বলছো? তখনই তার ফোনে ট্রেসির কল আসে। সে বলে, হান, কেন জানি বাড়ির লাইট চলে গেছে, আমার ভীষণ ভয় লাগছে। হান বলে, ভয় পেও না, আমি এখনই আসছি। এটা শুনে জয়ী ঘড়িটা রেখে দেয়। তখন হান এসে বলে, তোমার যদি ঘড়ি পছন্দ না হয় আমি তাহলে তোমার জন্য অন্য কোনো জুয়েলারি কিনে আনবো, তবে এই ধরনের ডিভোর্সের কথা তুমি আর কখনোই বলবে না। সে চলে গেলে জয়ী মনে মনে বলতে থাকে, তবে আমাদের সম্পর্ক অলরেডি শেষ হয়ে গেছে। হান, আমি আর তোমাকে চাই না। পরদিন জয়ী নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। তখন হানের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। আসলে সে হানের হয়ে জয়ীর জন্য কতগুলো গয়না নিয়ে এসেছে। তারা চলে গেলে জয়ী তার বান্ধবী সারাকে কল করে আর গয়নাগুলো দেখিয়ে বলে, বলো তো এগুলোর দাম কত হবে? সারা বলে, 1 মিলিয়ন তো হয়েই যাবে। জয়ী তখন তাদের বিয়ের আংটিটাও দেখায়। সারা বলে, তুমি এটাও বিক্রি করে দেবে? তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? জয়ী বলে, ও আমাকে চিট করেছে। সারা বলে, কিন্তু তুমি যদি ওকে এভাবে না বলে চলে যাও ও তো তোমাকে ছাড়বে না। জয়ী বলে, ততদিনে আমি প্রায় 1 বিলিয়ন টাকা পেয়ে যাব, ও আমাকে আর পাবে না। সারা এরপর ওই গয়নাগুলো তার দোকানে নিয়ে আসতে বলে। জয়ী যখন ওই গয়নাগুলো নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। একজন লোক এসে জয়ীকে বলে, সরি ম্যাডাম, এটা আমাদেরই দোষ ছিল, আমাদের বসের একটু তাড়া আছে, তাই আপনার নাম্বারটা দিন, টাকা আমরা পরে আপনাকে দিয়ে দেব। জয়ী বাইরে এসে কাউকে ফোন করতে চাইছিল। তখন দেখা যায় গাড়িতে যে বসেছিল সে হলো ইউনিটি গ্রুপের একমাত্র উত্তরাধিকার, যার নাম জেন। জেন বলে একটু পরেই তার অ্যাসিস্ট্যান্ট আসছে সব কিছু তাকে বুঝিয়ে দিতে। পরে সে গাড়ি থেকে নেমে গেলে জয়ী তাকে দেখতে পায়। জেন দেখতে পায় জয়ীর জামা ভিজে গেছে, তাই সে নিজের কোটটা জয়ীকে দিয়ে দিতে বলে। পরে সে নিজের অন্য গাড়িতে করে চলে যায়। জয়ী ওই কোটটা পরে নেয়। অন্যদিকে হান বারবার জয়ীকে কল করছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে জয়ীর অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ী যখন হসপিটালে ছিল তখন হান এসে তাকে ধরে। ডাক্তার বলে একটু আস্তে। জয়ী বলতে চায় এটা আমার হাজব্যান্ড, তবে পরে বলে এটা আমার বস। হান তাকে গাড়িতে নিয়ে আসে। সিট বেল্ট লাগানোর সময় সে কোটটা দেখতে পায় আর জিজ্ঞেস করে যে এটা কার। জয়ী না বললে হান সেটা খুলে ফেলে দেয়। জয়ী বাইরে যেতে চাইলে হান তাকে জোর করে কিস করে। একটু পর জয়ী নিজেকে শান্ত করে বলে, আমি রিজাইন করতে চাই। সে বলে, তুমি কি মজা করছো? জয়ী বলে, না, সারাদিন কাজ করতে অনেক কষ্ট হয়, আমি এবার একটু ধনী মানুষের মতো আরামে থাকতে চাই। হান বলে, ঠিক আছে, তাহলে তুমি বাড়িতেই থাকো, এরপর আমরা একটা বাচ্চা নিয়ে নেব। পরে তারা বাড়ির উদ্দেশ্যে চলে যায়। পরদিন জয়ী নিজের রেজিগনেশন লেটার দেয়। যাকে দেয় সেই মেয়েটা বলে, ম্যাডাম, আপনি যদি এখন চলে যান তাহলে ওই ট্রেসি নামের মেয়েটা আপনার জায়গা দখল করে নেবে। আপনি কোম্পানির জন্য যা যা করেছেন সেই ক্রেডিটও সে নিয়ে যাবে। জয়ী বলে, নিয়ে যাক, আজকের দিনটাই আমার এখানে শেষ দিন।
এরপর দেখা যায় সত্যি ট্রেসি জয়ীর জায়গা ক্লিয়ার করছিল। সে বলতে থাকে, এগুলো সব সরাও, আমার মানুষের ব্যবহার করা জিনিস পছন্দ না। জয়ী বলে, তাই নাকি? তবে আমার জানা মতে তুমি আমার ব্যবহার করা জিনিস নিয়েই গর্ব করছো। ট্রেসি বলতে থাকে, জয়ী, এতগুলো বছর তুমি হানের কাছে থেকেও হান কখনোই তোমার পরিচয় সবার সামনে দেয়নি। তোমার মতো মেয়ে আমাদের সার্কেলে বহুত আছে, যারা কিনা ধনী পরিবারে বিয়ে করতে চায়। যা কিছু তোমার ছিল তা এখন সব আমার হয়ে যাবে। জয়ী বলে, হ্যাঁ ঠিক বলেছ, এজন্যই আমি চলে যাচ্ছি। জানোয়ারদের মাঝে মানুষ থাকতে পারে না। ট্রেসি তাকে একটা থাপ্পড় মারতে চাইলে জয়ী তার হাতে থাকা বক্সটা তার চেহারায় ছুঁড়ে মারে। ট্রেসির নাক দিয়ে তখন রক্ত পড়তে থাকে। জয়ী এরপর বাইরে চলে আসে। সে মনে মনে হানকে বিদায় জানায়। তখনই তার কাছে একটা SMS আসে, যেখানে জেনের বাটলার লিখেছে, ম্যাডাম, আপনার গাড়ি নষ্টের সকল টাকা আমরা আজকে দিতে চাই। আজকে কি আসতে পারবেন? জয়ীর মনে পড়ে জেনের কোটটা তো সে রাস্তায় ফেলে দিয়েছে। এদিকে জেন কিছু ক্যালিগ্রাফি আঁকছিল। সে তার বাটলারকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কি বলল? বাটলার বলে, স্যার, সে আপনার মেজারমেন্ট চাইছে। এটা দেখে জেন অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে জয়ী ভাবতে থাকে, কোনো রিপ্লাই দিচ্ছে না কেন। পরে সে চলে যেতে চায়। অন্যদিকে ট্রেসি হানের কাছে দৌড়ে আসে। সে বলে, হান, জয়ী পাগল হয়ে গেছে। সে আমাকে ধরে মেরেছে, আবার আমাকে জানোয়ার বলেছে। সেখানে ট্রেসির ভাইও ছিল। হান বলে, তুমি কি বলেছিলে? ট্রেসি বলে, আমি কিছুই বলিনি, আমি তো আর ওকে সাহায্য করছিলাম ওর অফিসটা ক্লিন করতে। হান বলে, ও তোমার ব্যাপারে জানে? ট্রেসি বলে, আমি কি করে জানবো? ট্রেসির ভাই বলে, ওর এত বড় সাহস কি করে হলো? আমার বোনকে বুলি করেছে। হান, তুমি কি ওকে কিছু বলবে না? হান বলে, হয়তো ওর মুড খারাপ, ওর পক্ষ থেকে সরি। ট্রেসি বলে, আমি তোমার সরি চাই না, আমি চাই ও সবার সামনে আমার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবে। হান বলে, সেটা অসম্ভব। ট্রেসির ভাই বলে, কেন সম্ভব না? আমরা এতগুলো বছর ধরে একে অপরের প্রতিবেশী। হান বলে, তুমি যদি চাও জয়ী তোমার বোনের কাছে ক্ষমা চাইবে, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে কোনো কাজ করতে পারবো না, আর এরপর তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। ট্রেসি মনে মনে বলছিল, জয়ী, আমি ছাড়বো না তোমাকে। হান বলে, আমার কিছু কাজ আছে, তো তোমরা এখন আসতে পারো। এটা শুনে তারা চলে যায়। হান জয়ীকে কল করে, তবে বুঝতে পারে জয়ী তাকে ব্লক করে দিয়েছে। সে তাকে ভয়েস SMS পাঠায়, তবে সেটাও যায় না। জয়ী যখন চলে যাচ্ছিল তখন কোম্পানির অন্যান্য স্টাফরা তাকে বিদায় জানাতে আসে। জয়ী বলে, সবাইকে ভালো মতো কাজ করতে বলে দিও। ট্রেসির সঙ্গে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। যদি মনে করো এই প্রজেক্টে কোনো ঝামেলা রয়েছে, তাহলে সরাসরি হানের সঙ্গে কথা বলবে। এটা একটা বিলিয়ন টাকার প্রজেক্ট, লস হলে সবার হবে। সবাই বলতে থাকে, এতগুলো বছরে আমরা স্যারকে কখনোই কোনো মেয়ের প্রতি এরকম করতে দেখিনি। একজন বলে, আমি তো ভেবেছিলাম আপনার সঙ্গেই স্যারের বিয়ে হবে। জয়ী বলে, বিয়ে হলেও আমাদের ডিভোর্স হয়ে যেত, তাই এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। একজন বলে, ম্যাডাম, আমি শুনেছি ইউনাইটি গ্রুপের যে প্রেসিডেন্ট সেও একটা সেক্রেটারি খুঁজছে, আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। জয়ী মনে মনে বলছিল, কাজ তো আমাকে করতেই হবে, তাহলে ইউনিটি গ্রুপে চেষ্টা করে দেখি। এরপর সে সবাইকে বিদায় জানিয়ে লিফটে ওঠে। দেখা যায় লিফটে ছিল জেন। জয়ী তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। জেন বলে, আপনার কি এখনও আমার মেজারমেন্টের প্রয়োজন? সে বলে, হ্যাঁ। জেন হেসে বাইরে চলে যায়। জয়ী মনে মনে বলতে থাকে, মেজারমেন্ট বললে কি সমস্যা? আমি তো ওনার জন্য একটা জ্যাকেট বানাতে চাইছিলাম। কিন্তু পরে সে বুঝতে পারে হয়তো জেন তাকে ভুল বুঝছে। এরপর সে বাড়িতে আসলে সারা কল করে বলে, তোমার গয়নাগুলো আমি সব বিক্রি করে দিয়েছি। জয়ী তখন ইউনিটি গ্রুপের প্রেসিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে। সারা বলে, জেন, সে তো একটা ইয়াং এবং হ্যান্ডসাম একটা ছেলে। কি ব্যাপার, তোমার হানের উপর থেকে মন উঠে গেছে, এখন তুমি নতুন কাউকে খুঁজছো? জেন সম্পর্কে আমার এক প্রকার ভাই হয়, তার সঙ্গে দেখা করানোর জন্য আমি তোমাকে নিয়ে যেতে পারবো। এরপর এরা গল্ফ খেলার মাঠে আসে। জয়ী বলতে থাকে, এই জামাটা একদমই ভালো লাগছে না। সারা বলে, খুবই সুন্দর লাগছে, জেন তোমাকে দেখলেই পাগল হয়ে যাবে। জয়ী বলে, আমি এখানে একটা চাকরির জন্য এসেছি, সে যদি আমাকে ভুল বোঝে যে আমি তাকে পটাতে এসেছি। তখনই সারা জেনকে দেখিয়ে দেয়। জয়ী তো তাকে দেখেই চিনে ফেলে। সে মনে মনে বলছিল, তাহলে তো আমার চাকরি হয়েছে। জেনের পাশে একটা ছেলে ছিল, সেটাই মূলত সারার আপন ভাই। জেন জয়ীকে বলে, আমাদের আবার দেখা হয়ে গেল। সে বলে, শুধুমাত্র একটা মাপ নেওয়ার জন্য আপনি এত দূর পর্যন্ত চলে এসেছেন? জয়ী বলে, আমি আপনার মেজারমেন্ট চেয়েছিলাম, কারণ আসলে আমি আপনার কোডটা হারিয়ে ফেলেছি। আমি আপনাকে নতুন একটা বানিয়ে দিতে চেয়েছিলাম, তবে আজ আমি এসেছি কারণ আমি শুনেছি আপনি একজন সেক্রেটারি খুঁজছেন। জেন বলে, সেই চাকরি তোমার হবে না। জয়ী তাকে আটকে বলে, কেন?
আপনার কেন মনে হচ্ছে সেক্রেটারির কাজ আমি পারবো না? জেন তার কাছে এসে বলে, তুমি এমনভাবে পোশাক পরে এসেছো যেন ডেটে এসেছো, আর বলছো যে তুমি আসলে চাকরি চাইছো। জয়ী তাকে সরি বলে এক দৌড় দেয়। সারা বলে, তুমি ভুল বুঝছো, ও ফর্মাল ড্রেস পরেই আসতে চেয়েছিল, আমি ওকে এটা পরতে বলেছিলাম। জেনের সাথের ছেলেটা বলে, এই মেয়েটাকে আমি চিনতে পেরেছি, ওর নাম জয়ী। এর আগে হানের সেক্রেটারি ছিল। হানের কোম্পানি গত 4 বছরে কত উপরে উঠে গেছে দেখেছো? আমি জানতাম হান ওর বয়ফ্রেন্ড, তবে এখন শুনেছি হান নাকি তাদের প্রতিবেশী অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। এই মেয়েটার মন ভেঙে গেছে, তাই চাকরি ছেড়ে দিয়েছে। তাই হয়তো তোমার কাছে কাজের জন্য এসেছে। জেনের তখন একটু খারাপ লাগে। অন্যদিকে সারা বলতে থাকে, তুমি ওর কথা নিয়ে মন খারাপ করো না। তখনই জয়ীর কাছে জেনের মেজারমেন্ট চলে আসে। সারা বলে, তাহলে হয়তো ও তোমাকে একটা সুযোগ দিচ্ছে। এরপর জেন খেলছিল, তখন তার বাটলার বলে, জয়ী ম্যাডাম বলেছে কিছুদিনের মধ্যেই সে আপনাকে আপনার কোট ডেলিভারি করে দেবে। অন্যদিকে হান ঘরে এসে দেখে জয়ী নেই, জয়ীর পছন্দের পুতুলটাও নেই, ছবিটাও উল্টো করা, ওয়াশরুমে সব জিনিস একটা করে কম, আলমারিতে তার একটা কাপড়ও নেই। জেন এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, জয়ী কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, সে অন্য একটা অ্যাপার্টমেন্টে চলে গেছে, তার সকল অলংকার এমনকি বিয়ের আংটিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এদিকে জয়ীর কাছে জেনের বাটলারের SMS আসে, যেখানে তাকে একটা ঠিকানা দেওয়া হয়েছে, যেখানেই মূলত সে ওই জ্যাকেট নিয়ে যেতে পারবে। তখনই কলিং বেল বেজে উঠলে জয়ী দরজা খুলে দেখতে পায় হান এসেছে। জয়ী দরজা লাগিয়ে দিতে চায়, তবে হান জোর করে ভেতরে ঢুকে পড়ে। সে জয়ীকে ধরে বলে, আমি তোমার রেজিগনেশন মেনে নিয়েছিলাম, তবে আমি তোমাকে বাড়ি থেকে যাওয়ার পারমিশন তো কখনোই দেইনি। জয়ী বলে, তুমি এখানে কি করে আসলে? তুমি আমার পেছনে লোক লাগিয়েছো। হান বলে, তুমি সব জিনিস কেন বিক্রি করে দিয়েছো? সে তাকে বিয়ের আংটিটা আবার পরিয়ে দেয়। পরে বলে, অন্য জায়গায় কেন আসলে? ওই বাড়িতে কি কোনো সমস্যা? জয়ী বলে, বিয়ের পরে স্বামীর জিনিসের উপর স্ত্রীর অধিকার থাকে, তবে তোমার মা আমাকে সরাসরি জানিয়ে দিয়েছে তোমার কোনো প্রপার্টির ওপর আমার ভাগ নেই। যেই বাড়িতে আমার জায়গা নেই আমি সেখানে কেন থাকবো? এটা আমার নিজের অ্যাপার্টমেন্ট, আমার নিজের টাকায় কেনা। হান বলে, তুমি নিজের বাড়িতে থাকতে চেয়েছিলে। সে তখন মানি ব্যাগ থেকে একটার পর একটা কার্ড বের করতে থাকে আর বলে আমাকে বলতে, এগুলো দিয়ে কিনে নাও, যতগুলো ইচ্ছে ততগুলো কিনে নাও। জয়ী মুচকি হেসে কার্ডগুলো তুলে বলে, আপনার মন অনেক বড়, তবে আমার আর এগুলোর প্রয়োজন নেই। হান তাকে ধরে বলে, সত্যি করে বলো, তুমি আসলে কি চাইছো? জয়ী মনে মনে বলছিল, আমি সত্যি বলবো। ট্রেসির সঙ্গে তুমি ঘুরতে যাচ্ছ, আমাকে কিছুই জানাওনি। ট্রেসির সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে, সেটাও তুমি আমাকে জানাওনি। হান বলে, তুমি কি কিছু শুনেছো? তুমি আমার স্ত্রী, তোমার তো উচিত আমার উপর বিশ্বাস রাখা। তখনই জয়ীর কাছে হানের মায়ের কল আসে। হান ফোনটা নিয়ে বলে, আমি তো জানতাম না আমার মায়ের সঙ্গে তোমার কথাও হয়। হান ফোন তুললে হানের মা বলে, জয়ী, সাইন করা কাগজগুলো কখন দেবে? হান বলে, কিসের কাগজ? হানের মা বলে, হান, তুমি ফোন ধরেছো? হান বলে, আমার পেছনে কোন কাগজের কথা বলা হচ্ছে? জয়ী বলে, তোমার সম্পত্তির কাগজের কথা। মা চায় না আমি তোমার কোনো সম্পত্তির ভাগ পাই, তাই আমাকে কিছু দলিলে সাইন করতে হয়েছে। হান বলে, মা, আমি বলছি এটাই কিন্তু শেষবার। তার মা বলে, ঠিক আছে, আমি আর ওকে দিয়ে কোনো কিছুতে সাইন করাবো না। এরপর সে মুচকি হেসে বলতে থাকে, তোমাদের ডিভোর্স হয়ে গেছে, অবশ্যই এটাই শেষবার। জয়ী বলে, তোমার আর কিছু বলার আছে? সে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। হান মনে মনে বলছিল, ওরা অবশ্যই আমার কাছে কিছু লুকাচ্ছে। হান এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এদের ব্যাপারে কিছু চেক করতে বলে। অন্যদিকে জয়ী তার শাশুড়িকে কল করলে তার শাশুড়ি বলে, তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই। সে তাকে একটা ঠিকানা দেয় যেখানে তার সঙ্গে সরাসরি কথা বলবে। জয়ী মনে মনে বলছিল, ওই জায়গায় এমনিতেও আমাকে যেতে হবে। আসলে ওই ঠিকানাটাই ছিল জেনকে জ্যাকেট ফিরিয়ে দেওয়ার। এরপর জয়ী প্রথমে হানের মায়ের সঙ্গে দেখা করতে আসে। জয়ী বলে, কোন কাগজে সাইন করতে হবে? হানের মা বলে, এত তাড়াহুড়ার কি আছে, চাটা খেয়ে নাও। জয়ী বলে, আমার এত সাহস নেই, আমার মনে হচ্ছে এতে বিষ আছে। হানের মা বলে, এই না হলে নিচু ঘরের মেয়ে? জয়ী বলে, আপনার এই লাইন এখন পুরনো হয়ে গেছে, কাজের কথা বলুন। হানের মা তখন তাকে একটা এগ্রিমেন্ট দেয়। জয়ী সেটা দেখে কিছু বুঝতে পারছিল না, তাই সে একজনের সঙ্গে কথা বলার নাম করে বাইরে আসে, পরে ওই এগ্রিমেন্টটা ফেলে দেয়। অন্যদিকে হানের মা ট্রেসিকে ফোন করে বলে, আমার মনে হয় না ও আমার কথা বিশ্বাস করবে। তুমি কি সত্যি বলছো ও এই কাগজে সাইন করলে আমাদের ওকে 1 টাকাও দিতে হবে না? ট্রেসি বলে, না, আর আপনি কোনো চিন্তা করবেন না, আজ ও এখান থেকে যেতেই পারবে না। সে বলছিল, জয়ী, আজ তুমি শেষ হয়ে যাবে। এর মধ্যেই জয়ীকে পেছন থেকে এসে একজন ইঞ্জেকশন দেয়।
সেই লোকটা এরপর তাকে নিয়ে যায়। অন্যদিকে জেনের বাটলার বলতে থাকে, স্যার, ম্যাডামের তো এতক্ষণে আসার কথা ছিল, উনি এটা কি লিখেছে? জেন দেখতে পায় মেসেজ অর্ধেক। সে বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে। অন্যদিকে হানও এখানে আসে। এখানে সে জয়ীর একটা কানের দুল পায়। অন্যদিকে দেখা যায় জয়ীকে বেঁধে রাখা হয়েছিল। সেখানে দুইজন লোক আসে আর ওই ওয়েটার ভিডিও করতে থাকে। এদিকে হানও বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, ওদিকে জেনও বুঝতে পারে জয়ীকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এরা জয়ীর গায়ে একটা ভাইরাস ইনজেক্ট করে দিতে চাইছিল। তখনই সেখানে জেন তার লোকজন সহ চলে আসে। জেন সেখানে থাকা সকল লোকেদেরকে নিচে তাকিয়ে থাকতে বলে। সে নিজের কোট খুলে দেয়, তখন তার সাথে থাকা একটা মেয়ে জয়ীর গায়ে সেটা পরিয়ে দেয়। সে বলে যে উনি ভালো আছে, তবে একটু ভয় পেয়ে আছে। জেন তার কাছে এসে বলে, ভয় পেও না, এখন আর তোমার কিছু হবে না। সে তাকে কোলে করে নিয়ে যেতে থাকে। ওই সময় হান ওই দিক থেকেই আসে। হানের মা বলে, কাজ হয়েছে? তখন সে হানকে দেখে অবাক হয়ে যায়। হান জিজ্ঞেস করে, জয়ী কোথায়? তার মা বলে, আমি কি করে জানবো? সে একটা এগ্রিমেন্টের কাগজ নিয়ে বেরিয়েছে আর আসেনি। হান বলে, আপনি কি ভুলে গেছেন আমি আপনাকে আগে কি বলেছিলাম? তার মা বলে, আমি অন্যায় কি করছি? তোমার যে স্ট্যাটাস, তাতে অবশ্যই তোমাকে একজন ভালো ঘরের মেয়েকে বিয়ে করতে হবে। ওর মতো একটা নিচু জাতের মেয়েকে তুমি কেন বউ বানিয়ে রাখবে? হান বলে, আপনি আর বাবা দুজনেই ছোট ঘরেরই ছিলেন, এখন হঠাৎ করে বড় হয়ে সবকিছু ভুলে গেছেন? আমি আপনাকে আবারও বলছি, জয়ীর গায়ে কেউ হাত দেবে না। তার মা বলে, তুমি এখন কি চাইছো? তুমি কি জয়ীর সঙ্গে বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দিতে চাইছো? তাহলে ট্রেসির কি হবে? তুমি আমাকে বলো না যে তুমি ওকে পছন্দ করো না। তুমি যদি ট্রেসিকে পছন্দ না করতে, তাহলে ওকে নিজের অফিসে আসতে দিতে না, ওর সঙ্গে ঘুরতে যেতে না, ছবি তুলতে না, জয়ীর করা প্রজেক্ট ট্রেসির হাতে দিয়ে দিতে না। হান বলে, তাতে কি হয়েছে? জয়ী তো আর এই বিষয়ে জানে না। তার মা বলে, আর যদি সে জানতে পারে? হান বলে, তাহলে আমি ট্রেসিকে বের করে দেব। মা, হয়তো আপনি ভুল বুঝছেন, আমি কোনোদিনও প্ল্যান করিনি জয়ীকে ছেড়ে দেওয়ার। হান এই হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে। তার মা বলে, তুমি যাই করো না কেন, জয়ীকে আমি কখনোই পুত্রবধূ হিসেবে মেনে নেব না। অন্যদিকে ডাক্তার জয়ীর চিকিৎসা করে। জেন বলে, তোমার কি মনে আছে কি হয়েছে? জয়ী বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজকে হয়তো আমি মরেই যেতাম। জেন বলে, দুটো খবর আছে, একটা ভালো একটা খারাপ। বলো আগে কোনটা শুনতে চাও? ভালো খবর হলো তোমার কিছুই হয়নি, তারা তোমার সঙ্গে কিছু করার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর খারাপ খবর হলো তোমার বয়ফ্রেন্ডের বাড়ির কেউই এই কাজটা করেছে। তুমি কি তাকে শাস্তি দিতে চাও? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। জয়ী বলে, আপনি অলরেডি আমাকে অনেক সাহায্য করেছেন। তখন সারা এসে বলে, কে করেছে এই কাজ? শুধু নামটা বলো, আমি এখনই ওকে শেষ করে ফেলবো। জেন এরপর জয়ীর নাম্বারে নিজের ফোন নাম্বারটা দিয়ে সেখান থেকে চলে যায়। জয়ী বলে, সারা, তুমি এখানে কি করে আসলে? সারা বলে, জেন আমার ভাইকে বলেছিল, ভাইয়া আমাকে বলেছে। এরপর বাড়ি যাওয়ার সময় জয়ী সারাকে সব কিছু বলে। সারা এসব শুনে বলতে থাকে, ওরা এরকম কাজ কি করে করতে পারলো? ওকে বিয়ে করে তোমার জীবনটাই শেষ হয়ে গেল। জয়ী বলে, মানুষ মাত্রই তো ভুল করে, এজন্যই তো ডিভোর্স নামের জিনিসটা আছে। সারা বলে, ওদের পুরো বংশই খারাপ। হান বলে, কাদের? আমাদের? কি করেছি আমরা? এরা দুজনে চুপ করে থাকলে হান জয়ীকে নিজের কাছে নিয়ে আসে। হান জয়ীকে বলে, আমি কি করেছি? জয়ী তখন তার হাত দেখায়। হান বলে, আমি এর শেষ পর্যন্ত যাব। জয়ী বলে, অবশ্যই, পরে যখন সত্যিটা জানতে পারবে তখন কিন্তু অনুশোচনা করো না। হান তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। সে বলতে থাকে, এই পৃথিবীতে তুমি ছাড়া অন্য কারো কেয়ার আমি করি না। জয়ী মনে মনে বলছিল, এখনও আমাদের ডিভোর্স ফাইনালাইজ হয়নি, ওর সঙ্গে ঝগড়ায় আমি পারবো না, তাই আপাতত আমাকে সহ্য করতেই হবে। ঘরে আসলে হানের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, যেখানে অ্যাসিস্ট্যান্ট বলে এই সব কিছুর পেছনে মূলত স্ট্রেসই রয়েছে। হান আপাতত এই সব কিছু বন্ধ রাখতে বলে। সে জয়ীর হাত ধরে বলতে থাকে, তুমি একবার সুস্থ হও, তারপর আমরা একটা বাচ্চা নেব, তাহলেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। অন্যদিকে ট্রেসি দেখতে পায় ওই লোকেরা তার ফোন তুলছিল না, যাদেরকে সে ভাড়া করেছিল। সে মনে মনে বলছিল, ওরা কি আবার ওকে মেরে ফেললো নাকি? এতে সে খুশি হচ্ছিল। এরপর সে একটা মেয়ের কাছে এসে বলে, কতক্ষণ লাগবে তোমার এটা সাবমিট করতে? তুমি কি এইভাবে জয়ীর সঙ্গে কাজ করতে? মেয়েটি বলে, মাত্র গতকালকেই তো আপনি এটা দিলেন। সে বলে, একদম আমার সঙ্গে এভাবে কথা বলবে না, ভুলে যাবে না তোমার চাকরি এখন আমার হাতে আছে। সে তাকে থাপ্পড় মারতে চায়, তবে তখন হানের অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে। ট্রেসি বলে, হান কি আমাকে খুঁজছে? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার বলেছে আপনাকে এই ডিপার্টমেন্ট থেকে চলে যেতে, আজকের পর থেকে আপনার আর এখানে আসার প্রয়োজন নেই। ওই মেয়েটা তো অনেক খুশি হয়ে যায়। তার জিনিসপত্র যখন নিয়ে যাওয়া হচ্ছিল,
তখন ট্রেসি মনে মনে বলছিল, জয়ীকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। কয়দিন পরে এমনিতেও আমার পরিবার হানের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দেবে, এরপর আমিই হব ওর স্ত্রী। অন্যদিকে জয়ী বলতে থাকে, তুমি 3 দিন ধরে বাড়িতে আছো, তোমার কোনো কাজ নেই? হান বলে, আমি ইদানিং একটু বেশি কাজ করে ফেলেছি, তোমাকে কোনো সময়ই দেইনি। কেন, তোমার ভালো লাগছে না? জয়ী মনে মনে বলতে থাকে, কয়দিন আর থাকবে তুমি? ট্রেসি জানতে পারলেই একটা ঝামেলা করে দেবে, তখন তুমি এমনিতেই চলে যাবে। তুমি নাটক করতে পারলে আমি পারবো না। হান বলে, তুমি এখন বাড়িতেই থাকো, রেস্ট নাও, এরপর আমরা একটা বাচ্চা নেব। জয়ী মনে মনে বলছিল, ট্রেসির সঙ্গে ঘুরতে গেছো, বেড়াতে গেছো, আমার জন্মদিন, বিবাহবার্ষিকী কোনো কিছুই মনে রাখুনি, বারবার আমার মন ভেঙে দিয়েছো। এখন একটা বাচ্চা নিয়ে আমাকে সারা জীবনের মতো এখানে বন্দি করে দিতে চাইছো। তুমি আসলেই অনেক খারাপ। হান বলে, বলো, তোমার কি ছেলে ভালো লাগে না মেয়ে? জয়ী বলে, আমার বাচ্চা পছন্দ না। হান বলে, পছন্দ না হলেও তোমাকে জন্ম দিতে হবে। তখনই হানের ফোনে কল আসলে হান তাড়াতাড়ি সেটা কেটে দেয়। জয়ী বলে, ফোন তুলছো না কেন? সে বলে, কারণ এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, বাচ্চা নেওয়ার বিষয়। জয়ী রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর হান ওই নাম্বারে ব্যাক করে। ট্রেসি ফোন তুললে হান বলে, তোমাকে আমি বলেছি না, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করবে। ট্রেসি বলে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি তো জানোই আমি তোমার সব কথা শুনি। তুমি আমাকে ওই ডিপার্টমেন্ট থেকে সরে আসতে বলেছো, আমি চলে এসেছি, তোমাকে কিন্তু এর ভর্তুকি দিতে হবে। হান বলে, বলো তুমি কি চাও? ট্রেসি বলে, 2 দিন পরেই একটা অকশন পার্টি আছে, তোমাকে আমার জন্য জুয়েলারি কিনে দিতে হবে, আর আমার ডেট হিসেবে সেখানে যেতে হবে। হান রাজি হয়ে যায়। এরপর দেখা যায় হান আর ট্রেসির এঙ্গেজমেন্ট পার্টির ইনভিটেশন এসেছে জয়ীর কাছে। সারা বলতে থাকে, এটা কোনো কথা, তোমাদের এখনো ডিভোর্স হয়নি? জয়ী বলে, আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে অন্য একজনের সঙ্গে এঙ্গেজমেন্ট করাচ্ছে, স্ত্রী হিসেবে আমার তো তাদেরকে উপহার দেওয়া উচিত, তাই না? এরপর 2 দিন পর জয়ী হানকে বলে, তুমি কোথায় যাচ্ছ? হান বলে, একটা অনুষ্ঠানে, তুমি কি আমার সঙ্গে যাবে? জয়ী বলে, এখন বলছো? এখন আমি কখন রেডি হব, কখন যাব? হান বলে, তাহলে তুমি বাড়িতে রেস্ট করো। এই বলে সে বেরিয়ে যায়। এরপর ওই পার্টি দেখানো হয়, যেখানে হান ট্রেসিকে নিয়ে আসে। সবাই বলাবলি করছিল, তার মানে আমরা যা শুনেছি তা সত্যি। হানের মা ট্রেসিকে আলাদা নিয়ে আসে। সে বলে, জয়ী কি ওই কাগজে সাইন করেছিল? ট্রেসি মনে মনে বলছিল, জয়ী হয়তো মরে পড়ে আছে কোথায়। ট্রেসি বলে, হ্যাঁ, সাইন করে দিয়েছে, আপনাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না। হানের মা বলে, তুমি সত্যিই অনেক ভালো একটা মেয়ে, কয়দিন পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। ট্রেসি বলে, আজকে থেকেই শুরু করি। সে এখনই তাকে মা বলে ডাক দেয়। এরপর সে হানকে ধরে বলে, চলো আমরা কিছু গয়না কিনি। ট্রেসি একটা আংটি দেখিয়ে বলে, এটা বিয়ের জন্য খুবই পারফেক্ট, আর ওই নেকলেসটা দেখো, ওটাও অনেক সুন্দর। নেকলেসটা দেখে হান মনে মনে বলছিল, এই নেকলেস তো আমি ফ্রান্স থেকে এনে দিয়েছিলাম জয়ীকে, এটা এখানে কি করছে? তার মনে পড়ে জয়ী তাকে বলেছিল, তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব। সে তখন মনে মনে বলতে থাকে, জয়ী তাহলে আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে। ট্রেসি বলতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমার কাজ আছে। ট্রেসি বলে, তুমি যেতে পারবে না, কারণ আজ তোমার আর আমার অনেক বড় একটা দিন। তখনই হানের মা মাইক নিয়ে বলতে থাকে, ইভেন্ট শুরু হওয়ার আগে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার ছেলে হান আর ট্রেসির এঙ্গেজমেন্ট হচ্ছে। আজকের সবচেয়ে দামি গয়নাটাই আমি আমার হবু পুত্রবধূকে উপহার দেব। সবাই হাততালি দিচ্ছিল। ট্রেসি মনে মনে বলছিল, আমি একটা বড় বংশের একমাত্র মেয়ে, আমি যেটা চাই সেটা এমনিই নিয়ে নিতে পারি। সবাই হানকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। হান বলে, আপনাদের কে বলল যে আমার এঙ্গেজমেন্ট হচ্ছে? তখনই জয়ী সুন্দর করে তৈরি হয়ে সেখানে আসে। সবাই বলতে থাকে, শুনেছিলাম ইনি নাকি হানের এক্স গার্লফ্রেন্ড। একজন বলে, এক্স গার্লফ্রেন্ড? বউ তো আর নয়, এখানে উনি এঙ্গেজমেন্ট পার্টিতে কেন এসেছে? এখানে এসে তো সে নিজেকেই নিজে অপমান করছে। অন্যদিকে ট্রেসি বলতে থাকে, ও এখনো বেঁচে আছে, বেঁচে থাকলেই বাকি, তুমি আমার সঙ্গে পারবে না। হান জয়ীর কাছে যেতে চাইলে ট্রেসি বলে, আমি তোমাকে ওয়ার্ন করছি, আমাদের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। হান তাকে চুপ করতে বলো। ট্রেসির ভাই বলে, তুমি কি এই মেয়েটার জন্য ট্রেসিকে অপমান করবে নাকি? হান বলে, আমি শেষবার বলছি, আমার হাত ছাড়ো। সে বলে, না, ছাড়বো না। তুমি আমাকে পছন্দ করো, তাহলে কেন ওর কাছে যাবে? হান তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হানের মা বলতে থাকে, তুমি এখানে কি করছো? সে মনে মনে বলছিল, হান আর ওর বিয়ে হয়েছে, এই কথা যদি এখন ও সবাইকে বলে তাহলে সবাই আমাদেরকেই ছিছি করবে। সে এখনই জয়ীকে বেরিয়ে যেতে বলে। হান বলে, জয়ী তুমি বাড়ি যাও,
আমি বাড়িতে তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। জয়ী বলে, হান, তুমি আমাকে এখানে রাখতে চাও না কারণ তুমি একটা কনকিউবাইন রাখছো। ট্রেসি বলে, কনকিউবাইন আবার কি? সেখানে থাকা একটা মেয়ে বলে, উনি বুঝতেই পারছে না যে জয়ী ওনাকে মিস্ট্রেস বলছে। ট্রেসি বলে, তুমি মুখ বন্ধ করো। হান আর আমার বিয়ে হতে চলেছে। তুমি এখন নিজেকে কি মনে করতে শুরু করেছো? ট্রেসির ভাই বলে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি কিন্তু তোমার খবর করে ছাড়বো। জয়ী বলে, লিগালি এখন যদি আমরা আগের যুগে থাকতাম তাহলে ট্রেসিকে আমার সামনে বসে সম্মান জানিয়ে তারপর হানকে হাজবেন্ড মানতে হতো। ট্রেসি বলে, তুমি কিন্তু এখন আমার হাতে থাপ্পড় খাবে। হানের মা ট্রেসিকে চুপ করতে বলে, এখন ঝগড়া করতে না করো। জয়ী বলে, আপনি আটকাচ্ছেন কেন? সবাইকে শুনতে দিন। হানের মা বলে, তুমি যদি এখানে একটা শব্দ বলো আমি কিন্তু তোমাকে 1 টাকাও দেবো না। জয়ী হেসে বলে, আপনি এমনিতেও আমাকে দিতেন না। হান বলে, কিসের টাকা? সবাই তখন বলতে থাকে, ও তার মানে জয়ী এখানে টাকার জন্য এসেছে। কেমন মেয়ে, সম্পর্কের বিনিময়ে টাকা চাইছে। ট্রেসি বলে, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, অন্তত একটু আত্মসম্মান তোমার মধ্যে থাকবে। জয়ী বলে, দেখি আজকে কার সম্মানটা শেষ হয়। সে ব্যাগ থেকে নিজের ম্যারেজ সার্টিফিকেট বের করে আর বলে, বলো তো এটা কি? জয়ী সেখানে থাকা এক লোককে বলে, আপনারা তো লেখাপড়া জানেন, একটু পড়ে দেখুন তো এটা কি। সবাই তখন বলতে থাকে, তার মানে জয়ী ওনার স্ত্রী, সে কোনো এক্স গার্লফ্রেন্ড নয়। এইবার জয়ী ট্রেসিকে একটা থাপ্পড় মারে। সে হানকে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ। ট্রেসিকে বলে, তুমি বেহায়ার মতো একটা বিবাহিত লোকের পেছনে পড়েছ, আবার কোনো লজ্জা শরম ছাড়া এখানে বিয়ের অ্যানাউন্সমেন্ট করছো। ট্রেসি বলে, কিন্তু তোমাদের ডিভোর্স হয়ে যেত। জয়ী বলে, তাহলে সেই পর্যন্তই অপেক্ষা করতে, কিন্তু তুমি তো মিস্ট্রেস হওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। সবাই বলতে থাকে, মিস্টার হান অলরেডি বিবাহিত, তারপরেও এই কাজটা কি করে করতে পারলো? ট্রেসির মা বলে, আপনি এই কাজটা কি করে করতে পারলেন? আপনার ছেলে বিবাহিত, এই কথাটা আপনি লুকিয়ে গেছেন। এখন সবাই জানলো আমার মেয়ে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, ওর মান সম্মান তো সবই শেষ হয়ে গেল। হানের মা বলতে থাকে, এরকমটা নয়, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তবে হানের তখন মাথা ঘুরতে শুরু করে। সে জয়ীর দিকে তাকালে জয়ী তার মাথায় ওয়াইন ঢেলে দেয়। হান তার হাতে কিস করে বলে, এখন নিশ্চয়ই ভালো লাগছে। সে তার হাতে আরেকটা গ্লাস দিয়ে বলে, আরও ঢালো, এরপর শান্ত হয়ে বাড়িতে চলে যাও। জয়ী গ্লাসটা ফেলে দিয়ে বলে, চলো ডিভোর্স নিয়ে নিই। হান বলে, বোঝার চেষ্টা করো, আমার নতুন প্রজেক্টে ট্রেসির পরিবারকে আমার প্রয়োজন। জয়ী বলে, তুমি ভাবছো আমি এইমাত্র তোমার আর ট্রেসির ব্যাপারে জানতে পেরেছি? হান, আমি অনেক আগে থেকেই এগুলো জানি। তোমরা একসঙ্গে ঘুরতে গেছো, বেড়াতে গেছো, ছবি তুলেছো, সব কিছুই আমি জানি। তোমার অফিস রুমে দিন রাত ও পড়ে থেকেছে, সেগুলো নিজের চোখে আমি দেখেছি। হান, তুমি আন্দাজও করতে পারছো না আমার ভেতর দিয়ে কি গেছে, আমি তোমার সঙ্গে কি অন্যায় করেছিলাম। ট্রেসি বলে, তুমি যদি হানের ভালো চাইতে তাহলে আজকে তুমি এখানে ঝামেলা করতে না। জয়ী বলে, হান, তোমার টেস্ট সত্যি খুব খারাপ। ট্রেসির মা তাকে নিয়ে যেতে চায়, তবে ট্রেসি বলে, না, হান আমাকে ভালোবাসে। জয়ীর মতো একটা নিচু জাতের মেয়েকে ও কখনোই নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না। জয়ী বলে, হান, আমি ভেবেছিলাম আমাদের বিয়েটা অন্যান্য সাধারণ কাপলদের মতোই হবে, কিন্তু তা আর হলো না। হান তার হাত ধরে বলে, তুমি আমার কথাটা ভালো করে বোঝো। তবে তখন সে দেখতে পায় তার হাতে রক্ত উঠে এসেছে। জয়ীর হাত বেয়ে বেয়ে তখন রক্ত পড়ছিল। ট্রেসি বলে, তোমার সাহস হলো কি করে আমার এঙ্গেজমেন্ট পার্টি নষ্ট করার? ওই দিন রাতে তুমি মরে গেলে না কেন? হান বলে, এর মানে কি? দেখা যায় জেন এই সব কিছুই নিজের ল্যাপটপে দেখছিল। বাটলার বলে, এগুলো দেখতে একদম একটা ড্রামার মতো লাগছে। জেন বলে, তাহলে চলুন আমরা গিয়ে লাইভ দেখি। ট্রেসি জয়ীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হান তাকে ওঠায়। জয়ী বলে, এই বিষয়টা আমি পরের মীমাংসা করতে চেয়েছিলাম, তবে তুমি নিজেই যেহেতু ভাইরাল হতে চাইছো তাহলে আর আমার কি করার আছে। ট্রেসি বলে, হান, তুমি জানো না জয়ী কিন্তু নিজের সতীত্ব হারিয়েছে। কয়দিন আগে ও কয়েকটা পুরুষের সঙ্গে ছিল, তাদের মধ্যে একজনের ভয়ঙ্কর রোগ ছিল। হান, তুমি কি এখনও ওর সঙ্গে থাকতে চাইবে? জয়ী, এখন আর তোমার কোনো মূল্যই নেই। তোমার কি যোগ্যতা আছে আমার এঙ্গেজমেন্ট নষ্ট করার? হান তখন তার গলা চেপে ধরো। সে বলে, তোমার সাহস কি করে হলো জয়ীকে কষ্ট দেওয়ার? ট্রেসির মা আর ভাই এসে তাকে ছাড়ায়। ট্রেসির ভাই বলে, এতে ট্রেসির কি দোষ? এই মেয়েটা নিজেকে সামলে রাখতে পারেনি। ট্রেসি বলে, হ্যাঁ, আমার বান্ধবী দেখেছে ওকে একটা হোটেলে। তখন সবাই বলতে থাকে, ও আচ্ছা, তার মানে জয়ী ভালো না, এজন্যই তো মিস্টার হান আবার ট্রেসিকে চুজ করেছে। ট্রেসি মনে মনে বলছিল, তোমার কাছে কোনো প্রমাণ নেই, ওই জায়গার কোনো ভিডিওও নেই, তাই তুমি কখনোই এটা প্রমাণ করতে পারবে না। ট্রেসি বলে, দেখো তুমি এখানে কেন আসলে বলো, আমাকে সত্যিটা এখন সবাইকে বলতেই হবে। আমার কাছে কিছু ছবি আছে,
সে তখন ছবি অনলাইনে পোস্ট করে দেয়, যেটা সবাই দেখতে পায়। ট্রেসি বলতে থাকে, ওর এখন ভয়ঙ্কর রোগ আছে, সবাই ওর থেকে দূরে থাকুন। হান ট্রেসির হাত ধরে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ট্রেসি এসে বলে, হান, ওর চরিত্র ভালো না, তুমি নিজেই দেখো। জয়ী ফোনটা নিয়ে বলে, ছবিগুলো একদম ক্লিয়ার, ভালো হয়েছে, প্রমাণ হিসেবে আমার এগুলো দরকার ছিল। ট্রেসি অবাক হয়ে গেলে জয়ী বলে, কিডন্যাপার সবকিছু স্বীকার করে নিয়েছে, আসল মাস্টারমাইন্ড কে সেটা সে বলতে পারেনি, শুধুমাত্র বলেছিল হানের একজন লোক, কিন্তু এখন আমার কাছে প্রমাণ আছে। ট্রেসি ফোনটা নিয়ে যায়। জয়ী বলে, এখানে সবাই এখন সাক্ষী, কিডন্যাপারের ফোন থেকে যে ছবিগুলো পেয়েছে সেই আসল মাস্টারমাইন্ড। ট্রেসি বলে, জয়ী, তুমি আমাকে ফাঁসিয়েছ। জয়ী বলে, তোমার কর্মের ফল তোমাকে দিতেই হবে। ট্রেসি তাকে মারতে যায়, তবে হান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জয়ী বলে, ট্রেসি, জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। ট্রেসি হেসে বলে, কি হয়েছে তাতে যে আমি হেরে গেছি? তুমি তো অলরেডি শেষ, তাই না? তোমার জীবন তো পুরোটাই শেষ হয়ে গেছে। জয়ী বলে, ওই দিন আমাকে একজন বাঁচিয়েছে, তাই আমার তো কিছু হবে না, তবে তুমি অবশ্যই জেলে যাবে। ট্রেসি বলে, ওই হোটেলে কে গিয়েছিল তোমাকে বাঁচাতে? কোনো এঞ্জেল এসেছিল নাকি? জয়ী বলে, না, সে এঞ্জেল তো নয়, তবে অনেকটা ওই রকমই। ট্রেসি বলে, অসম্ভব, তোমাকে কেউ বাঁচায়নি, তুমি লজ্জার কারণে কোনো কিছু স্বীকার করছো না। জয়ী বলে, ওই দিন আমার কিছু হয়নি, তবে যদিও হতো তবুও লজ্জার আমার কোনো কারণ নেই, কারণ আমি তো ভিকটিম, লজ্জা পাওয়ার কথা তো তোমার। ট্রেসি বলে, তুমি বলেছ এক এঞ্জেল তোমাকে বাঁচিয়েছে, কোথায় সে? তাকে ডাকো, নয়তো প্রমাণ হয়ে যাবে তুমি মিথ্যা বলছো। কিন্তু শুধু শুধু জয়ী জেনকে ঝামেলায় ফেলতে চায় না। ট্রেসি হেসে বলে, কেউ আসবে না, তাই তো? তুমি কোনো দিনও হানের সঙ্গে থাকতে পারবে না, এখন তোমাকে সারা জীবন একা থাকতে হবে। জয়ী বলে, তো? হান এসে তাকে ধরে বলে, না, আমরা সারা জীবন একসাথে থাকব। তখনই জেন সেখানে আসে। সবাই অবাক হয়ে বলে, উনিও আজ পার্টিতে এসেছে, ওনাকে তো কখনোই কোনো পার্টিতে দেখিনি। জেন তখন সবার উদ্দেশ্যে বলে, আমি ওই দিন মিস জয়ীকে বাঁচিয়েছি, কারো কোনো সমস্যা আছে? বাটলার তখন সব কিছু খুলে বলে, যে আগে থেকেই জেন ওই হোটেলে ছিল, সেখান থেকেই আমরা মিস জয়ীকে বাঁচিয়েছি। কেউ যদি ওনাদের এবং আমাদের ব্যাপারে কোনো মিথ্যা কথা ছড়ায়, তাহলে অবশ্যই কোর্টে দেখা হবে। জেন হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো আমরা চলে যাই, এখন এখানে সব কিছু শেষ হয়ে গেছে। হান তার হাত ধরে বলে, জয়ীকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এরপর হান জয়ীকে ধরলে জয়ী বলে, তোমার কোনো যোগ্যতা নেই আমার হয়ে তাকে ধন্যবাদ বলার জন্য, আমাদের ডিভোর্স 1 মাস আগেই হয়েছে, আগামীকাল শেষ দিন। হান বলে, তোমার মন খারাপ তাই এগুলো বলছো, তাই না? জয়ী বলে, এখন তুমি আমার চিন্তা না করে ট্রেসি আর তোমার মায়ের চিন্তা করো। তখনই পুলিশ সেখানে আসে। ট্রেসি আর হানের মাকে তারা ধরে ফেলে। জয়ী বলে, মা, ট্রেসিকে আপনার খুব পছন্দ না? এখন জেলখানায়ও আপনি তার সঙ্গে থাকতে পারবেন। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয়। হান জয়ীকে বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, তুমি একটু অপেক্ষা করো। সে পুলিশের পেছনে দৌড় দেয়। জয়ীও সেখান থেকে চলে যায়। এরপর জয়ী একা একা ড্রিঙ্ক করছিল, তখন জেন সেখানে আসে। সে বলে, তুমি প্রতিশোধ নিয়েছ, তাহলে তো তোমার খুশি হওয়ার কথা, উল্টো মন খারাপ করে কেন বসে আছো? জয়ী বলে, আমার অনেক ক্লান্ত লাগছে। জেন বলে, তাহলে বাড়িতে যাও, রেস্ট করো। জয়ী এরপর তাড়াতাড়ি করে চলে যায়। তবে লিফট ওপেন করলেই দেখা যায় জেন সামনে। জয়ী বলে, স্যার আপনিও কি ক্লান্ত? সে বলে, হ্যাঁ। জেন চলে যেতে থাকলে জয়ী তাকে গুড নাইট বলে। তখন জেন দরজাটা ধরে ফেলে। জেন বলে, তোমার আনা স্যুট আমি গায়ে দিয়েছিলাম, আমার গায়ে ভালো মতো ফিট হয়নি। জয়ী বলে, তাহলে আমি আপনাকে সরাসরি টাকা দিয়ে দেব। এরপর আবারও লিফটের দরজা বন্ধ হয়ে যায়। জয়ী মনে মনে বলছিল, এই লোক এত কম কথা বলে যে আমি বুঝতেই পারি না সে আসলে কি চায়। অন্যদিকে হানের মা বলতে থাকে, আমি কখনোই জয়ীর এমন ক্ষতি করতে চাইনি, ওই ট্রেসি মেয়েটা কত খারাপ, নিজে বাঁচার জন্য বলল কি আমি নাকি মাস্টারমাইন্ড। ভালো হয়েছে ওর আসল রূপটা আমি জানতে পেরেছি, ও যদি আমার ছেলের বউ হতো আমার জীবনটাই তো শেষ হয়ে যেত, ও তো জয়ীর থেকে অনেক খারাপ। বর্তমানে সে বলে, হান, এরপর আমি তোমার জন্য যে মেয়ে দেখব আগে তার ক্যারেক্টার ভালো করে দেখে নেব। হান বলে, আজ থেকে আপনি আপনার বাবা মায়ের সঙ্গে থাকবেন। হানের মা বলে, তুমি আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ, জয়ী এমন কি ভালো? হান সেখান থেকে চলে যেতে চাইলে হানের মা বলে, কিছু জিনিস একবার নষ্ট হয়ে গেলে সেটা আর ঠিক করা যায় না। এরপর সারা জয়ীর কাছে আসে। জয়ী বলতে থাকে, সারা, আমার ডিভোর্সের ব্যাপারটা একটু দেখতে পারবে? হান মনে হয় এটা মানবে না, উল্টো আরও কেস করবে। সারা বলে, ও যে কেমন একটা ছেলে, না পারলো তোমাকে সুখ দিতে, না এখন তোমাকে শান্তিতে যেতেও দিচ্ছে। জয়ী, এখনো কি তোমার ভালোবাসার উপর বিশ্বাস আছে? জয়ী বলে, ভালোবাসা দিয়ে তো পেট ভরে না,
পেট ভরার জন্য খাবারের প্রয়োজন। এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমি এখনো একটা কাজ পাইনি। তখনই জেনের বাটলারের ফোন আসে জয়ীর কাছে। সে বলে, ম্যাডাম, এখনো কি আপনি সেক্রেটারির কাজ খুঁজছেন? আপনি যদি স্যারের সেক্রেটারি হিসেবে কাজ করতে চান তাহলে আজকেই চলে আসবেন। আগামীকাল স্যার একটা বিজনেস ট্রিপে যাচ্ছে। জয়ী বলে, আঙ্কেল একটু ভালোভাবে বলবেন, জেন আবার আমাকে নিয়ে খেলছে না তো? বাটলার বলে, আমাদের স্যার কখনোই এইসব জিনিস নিয়ে মজা করে না। আপনি যদি চাকরিটা করেন তাহলে অবশ্যই আজকেই চলে আসবেন। সারা বলে, তাহলে তো ভালোই হলো। এবার তুমি চাকরিতে চলে যাও আর আমি হানের সঙ্গে কথা বলতে যাই, যাতে ও আর তোমাকে ডিস্টার্ব না করে। এরপর সারা হানকে বলে, দেখো, তুমি যদি জয়ীকে ভালো নাও বাসো, তবুও 8টা বছরও তোমার সঙ্গে থেকেছে, তাই ওকে খালি হাতে তো তুমি বিদায় দিতে পারো না, তাই না? হান বলে, আমি ওকে এখনো ভালোবাসি। সে অন্য একটা ফাইল দেখিয়ে বলে, এই প্রপার্টিগুলো আমি ওর নামে দিয়ে দিচ্ছি, এতে নিশ্চয়ই ও শান্ত হবে। সারা রেগে বলে, তুমি অন্য একজনের সঙ্গে এঙ্গেজমেন্ট করছো, আবার তুমি ওকেও রাখতে চাইছো? হান বলে, এই জীবনেও আমরা আলাদা হব না। ও যদি আমার কাছে না আসতে চায়, আমি ওর কাছে যাব। সারা বলে, কোথায় যাবে? এতক্ষণে তো ও বিদেশ চলে গেছে। তখন হানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার, ম্যাডাম মিস্টার জেনের সঙ্গে এয়ারপোর্টে গিয়েছে। হান বলে, ওর কি অধিকার আছে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার? এদিকে এরা এয়ারপোর্টে ছিল। তখন সারা জয়ীকে কল করে বলে, তোমরা কি প্লেনে উঠেছো? পাগল হান এখন আবার তোমার পেছনে যাচ্ছে। জেনের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমাদের স্যারের প্রাইভেট জেট। জয়ী বলে, তুমি চিন্তা করো না, আমি এখন একজন পাওয়ারফুল লোকের সঙ্গে আছি। একটু পরে হান সেখানে আসে, তবে কোথাও জয়ীকে খুঁজে পায় না। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম কোনো কমার্শিয়াল ফ্লাইট নিয়ে যাচ্ছে না, সে মিস্টার জেনের প্রাইভেট জেটে করে যাচ্ছে। প্লেনে বসে জয়ী হানের কথা ভাবছিল যে হান হয়তো মরিয়া হয়ে তাকে খুঁজছে। জেন এই বিষয়টা খেয়াল করে। সে বলে, তুমি কি এখনো শিওর না যে তুমি ওকে ছেড়ে আসবে কি আসবে না? তাহলে তুমি বলতে পারো, আমরা আবার ফিরে যাব। জয়ী তখন তার কাছে ক্ষমা চায়। অ্যাসিস্ট্যান্ট এরপর তাকে একটা ফাইল দেয়, যেখানে জেনের কি কি পছন্দ, কোন কাজের জন্য জয়ীকে রাখা হচ্ছে, এই সব কিছু লেখা ছিল। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, আমাদের স্যারের মন জয় করা খুবই কঠিন। জয়ী এরপর ফাইলটা পড়তে শুরু করে। এরপরে এরা একটা হোটেলে আসে। জেন বলে, আমি ঘুমাতে যাচ্ছি, ভোর 5টায় আমাকে ডাক দিয়ে দিও। সে ভেতরে চলে গেলে এরা দুজনও তাকে তার কাজ বুঝিয়ে দেয়। এরপর জয়ী জেনের পোশাকগুলো আয়রন করে রাখে। হঠাৎ সে জেনকে দেখে ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, এটা কেমন কাজ? মনে হচ্ছে আমি ওনার অ্যাডভান্টেজ নিচ্ছি। পরে সে ধীরে ধীরে তাকে ডাকে, কিন্তু জেন ওঠা তো দূরে থাক, উল্টো বালিশ মুড়ি দিয়ে রাখে। জয়ী বলতে থাকে, এটা আবার কি ঝামেলা? 5টা 12 বেজে গেছে, এখনো না উঠলে পরে কি করব? জয়ী এরপর তার কানের কাছে গিয়ে চিৎকার করে বলে, দয়া করে উঠুন। জেন তাকে টেনে ধরলে জয়ী তার গালে কিস দিয়ে ফেলে। জয়ী তাড়াতাড়ি উঠে পড়ে। এরপর বলে দেয় যে আপনার সব জিনিস রেডি আছে। পরে সে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। এরপর জয়ী গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, জয়ী, তুমি কি স্যারকে ডাক দিয়েছো? স্যারকে ঘুম থেকে উঠাতে গেলে একটু কষ্ট হয়, মন খারাপ করো না, এটা সবাইকেই সহ্য করতে হয়। সে মনে মনে বলছিল, যতবারই আমরা স্যারকে ঘুম থেকে উঠাতে গেছি সবসময় আমাদেরকে গালি খেতে হয়েছে। কিন্তু জয়ী তো বোঝে উল্টা। জয়ী বলে, তোমাদের সঙ্গেও এরকম হয়? জয়ী তখন কল্পনা করে কিভাবে অ্যাসিস্ট্যান্ট জেনকে ওঠায়। অ্যাসিস্ট্যান্ট বলে, কি হয়েছে, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? জয়ী বলে, আমার মনে হচ্ছে আমাদের চাকরিটা খুবই কঠিন। অ্যাসিস্ট্যান্ট বলে, কি করব বলো, কাজ তো করতেই হবে। তখনই হান সেখানে আসে। জয়ী মনে মনে বলছিল, আমি ওই ব্যাপারটা ভুলে যাচ্ছি না কেন। এরপর রাতের বেলা এরা একটা পার্টিতে আসে, যেখানে এক লোক তার মেয়ের সঙ্গে জেনের পরিচয় করিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, এই টাইপের মেয়ে আমাদের স্যারের পছন্দ না। জয়ী বলে, আপনি কি করে জানলেন? সে বলে, আমি এগুলো জানি। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, উনি এখানে কি করছে? দেখা যায় সেখানে একটা মেয়ে এসেছে, এর নাম হলো অ্যানি। জয়ী তার সঙ্গে হাত মেলাতে চায়, তবে সে তাকে ইগনোর করে চলে যায়। জয়ী জিজ্ঞেস করে, উনি কে? অ্যাসিস্ট্যান্ট বলে, ওনার পরিবার আর আমাদের স্যারের পরিবার যুগ যুগ ধরেই বন্ধু। পরিবারের লোকেরা স্যারের সঙ্গে ওনাকে বিয়ে দিতে চায়। অ্যানি এসে ওই মেয়েটাকে সরিয়ে দিয়ে জেনের সঙ্গে কথা বলতে থাকে। জেন জয়ীর দিকে তাকালে জয়ী অপ্রস্তুত হয়ে যায় আর সেখান থেকে বাইরে চলে যায়। নিজের ফোন বের করলে সে দেখতে পায় হান তাকে অনেকগুলো কল করেছে, অনেকগুলো ভয়েস SMS-ও পাঠিয়েছে। এদিকে দেখা যায় হান এখনো মন খারাপ করে বসেছিল আর জয়ী কোথায় গেছে সেই ব্যাপারে খোঁজ করতে বলছিল। অন্যদিকে জয়ীর কাছে একটা ছেলে আসে। সে বলে, তুমি কি জেনের সেক্রেটারি? জেন কত লাকি, সবসময় তার সঙ্গে সুন্দরী সুন্দরী মেয়েরাই থাকে। জয়ী বলে, হয়তো স্যারের আমাকে প্রয়োজন, আমি আসছি। তবে ওই ছেলেটা বলে, সে এখন অ্যানির সঙ্গে আছে, তুমি বরং আমার সঙ্গে ড্রিঙ্ক করো।
সে তাকে জোর করিয়ে নিজের ড্রিঙ্ক করাতে চায়, তবে তখন জেন এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে আমার লোকেদের থেকে একটু দূরে থাকবেন, তাদের ব্যবহার কিন্তু অতটাও ভালো নয়। এরপর এরা চলে আসে। জয়ী যখন গাড়িতে ছিল তখন দেখতে পায় অ্যানি জেনকে জড়িয়ে ধরেছে। জেন তাকে সরিয়ে দেয়। সে বলে তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু আমাদের বন্ধুত্বটাও থাকবে না। অ্যানি বলে আমি কি করব, আমি তোমাকে পছন্দ করি আর শুধুমাত্র তোমাকেই পছন্দ করি। জেন বলে তোমার একজন ডাক্তারের প্রয়োজন। অ্যানি বলে সে আজকে গাড়ি নিয়ে আসেনি। জেন বলে আমি অন্য এক জায়গায় যাচ্ছি। জয়ী এসব শুনে মনে মনে বলছিল পুরুষ মানুষ সবই কি সমান, মেয়েটা ওনাকে কত পছন্দ করে। তখন জেন এদিকে তাকালে জয়ী লুকিয়ে পড়ে। এরপর জেন সেই গাড়িতে চলে আসে। এটা দেখে ওই মেয়েটা তো অনেক রেগে যায়। জয়ী মনে মনে বলছিল আমি যদি এখন চোখ মেলে তাকাই তাহলে তো সে বুঝে যাবে আমি আসলে এতক্ষণ ঘুমের নাটক করেছিলাম। না, আমি বরং নাটক করতেই থাকি। তার ঘুমের নাটক দেখে জেন হাসছিল। এরপরে তারা পৌঁছে যায়। জেন বলে আমরা এসেছি, এখনো কি নাটক চালিয়ে যাবে? তবে তখন সে বুঝতে পারে জয়ী সত্যিই ঘুমিয়ে পড়েছে। একটু পরেই জয়ী উঠে পড়ে। জেন বলে আমার ভীষণ খিদা পেয়েছে। জয়ী তাড়াতাড়ি উঠে পড়ে রান্না করার জন্য। তবে তখন জেন তাকে ধরে ফেলে। সে বলে মানুষকে লুকিয়ে লুকিয়ে দেখতে কি ভালো লাগে? জয়ী বলে আমি আপনাকে লুকিয়ে দেখিনি, আমি শুধুমাত্র একবার তাকিয়েছিলাম, তবে আমি কিছুই দেখিনি। জেন বলে ভালো করে বলো তুমি কি দেখেছো? জয়ী তখন মিথ্যা বলে। সে বলে আমি দেখেছি আপনি তাকে কিস করেছেন। জেন বলে অসম্ভব, আমি ওকে কিস করিনি, আমি আমার জীবনে কোনো মেয়েকে কিস করিনি। এরপর সে যেতে থাকলে জয়ী মনে মনে বলতে থাকে কিন্তু এগুলো আমাকে কেন শোনাচ্ছে। এরপর সেও তার সঙ্গে যেতে থাকে। পরদিন সকালে অ্যাসিস্ট্যান্ট বলে স্যার, জয়ীকে আজকে একটা ফ্যাক্টরিতে ইনকোয়ারির জন্য পাঠানো হয়েছে। তখনই সেখানে হান আসে আর এসেই বলে আমার স্ত্রী কোথায়? জেন বলে সে আর এখন তোমার স্ত্রী নয়, সে আমার সেক্রেটারি। অন্যদিকে জয়ী একটা ফ্যাক্টরিতে এসেছে। এখানে সে ক্যান্টিনে সবার সঙ্গে খাবার খেতে বসে আর কথায় কথায় ফ্যাক্টরির বিষয়ে ইনকোয়ারি করছিল। সেখানে সে একটা রেকর্ডার চালু করে রেখেছিল। ওই সময় একজন সুপারভাইজার আসলে জয়ী তাকে কিছু জিজ্ঞেস করে। সুপারভাইজার বলে এই বিষয়ে জানতে চাইলে আপনি আমার সঙ্গে আসুন। তবে সে তাকে একটা রুমে নিয়ে যায় আর পেছন থেকে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে বাটলার বলে স্যার, জয়ীর সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি না। এটা শুনে এরা সবাই বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। অন্যদিকে এই লোক জয়ীকে বন্দি করে ফেলেছিল। ওই লোক জয়ীকে ধরতে চাইলে জয়ী মাথা দিয়ে না করে। লোকটি তখন বলে কি হয়েছে, তুমি কি আমাকে তোমাকে ঘরে নিয়ে যেতে বলছো? ঠিক আছে, সেটাই ভালো হবে। সে তখন তার হাত মুখ খুলে দেয়। জয়ী তখন একটা কাঠ তুলে নিয়ে তাকে আঘাত করে। এরপর ব্যালকনি থেকে ঝাঁপ দেয়। ওই সময় দেখা যায় ফ্যাক্টরিতে অ্যানি এসেছে। আসলে এই ফ্যাক্টরির দায়িত্ব ছিল অ্যানির উপরে। একটু পর তারা কথা বলছিল, তখন এখানে তারা সবাই আসে। জেন জিজ্ঞেস করে জয়ী কোথায়? কেউ কোনো উত্তর না দিলে জেন ওই লোককে বলে আমি শুনেছি আপনি নাকি জয়ীকে রিসিভ করেছিলেন। লোকটি বলে হ্যাঁ, তবে উনি তো চলে গেছে। হান তখন তার গলা চেপে ধরে আর বলে জয়ী কোথায়, আমার স্ত্রী কোথায়? হান তাকে অনেক মারতে থাকলে অ্যানি বলে জেন, একটা মেয়ের জন্য তুমি কোম্পানির এমপ্লয়ীদের সঙ্গে এরকম ব্যবহার করছো? তুমি কি ওকে পছন্দ করো? কিন্তু ও তো ম্যারিড। জেন বলে তোমার মাথায় কি আর কিছু চলে না? ও এখানে আমার কাজ করতে গিয়ে বিপদে পড়েছে, তাই ওর চিন্তা করাটা স্বাভাবিক, তাই না? অ্যানি বলে তাহলে তুমি ওদের কথা কেন বিশ্বাস করছো না? ওই লোক বলে তাই তো, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। তখনই জয়ী এসে বলে কে বলেছে কোনো প্রমাণ নেই? জেন তাকে কোলে নিয়ে বলে চলো আগে হসপিটালে যাই। জয়ী বলে না, আগে এটার মীমাংসা করতে হবে। জয়ী এরপর প্রমাণ দেখায়। এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় হান জয়ীর পাশে বসেছিল। জয়ীর জ্ঞান ফিরলে সে বলে তুমি এখানে কি করছো? হান বলে আমি তোমাকে নিতে এসেছি। হান তার কাছে ক্ষমা চাইলে জয়ী বলে এখানে ক্ষমার কোনো প্রশ্নই আসছে না, তোমার সঙ্গে ফিরে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। হান বলে কিন্তু ডিভোর্স একার সিদ্ধান্তে হয় না। জয়ী বলে ঠিক আছে, তাহলে না হয় আমাদের কোর্টে দেখা হবে। হান তাকে খাবার খাওয়াতে চাইলে জয়ী বলে না লাগবে না। হান বলে কেন, জেনের কারণে? জয়ী বলে জানতাম, খারাপ মানুষ চোখে খারাপই দেখে, আমি শুধুমাত্র তার সেক্রেটারি। হান বলে তাহলে চাকরি ছেড়ে দাও, আমি তোমার দেখাশোনা করব। হান বলে তোমার কি সেক্রেটারি হতে এতই ভালো লাগে? সে বলে হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। তখন জেন বলে ওঠে আমি ভাবতেই পারিনি তুমি তোমার কাজ এত ভালোবাসো। দেখা যায় সে অপর প্রান্তেই বসেছিল। জেন বলে তুমি অনেক ভালো কাজ করেছো, তবে এরপর থেকে আর কখনোই এত বড় রিস্ক নেবে না। হান বলে আমার স্ত্রী খুবই অসুস্থ, দয়া করে ওনার বদলে আপনি অন্য কাউকে নিয়ে নিন। জেন বলে তুমি কি চাকরিটা ছেড়ে দেবে?
জয়ী বলে অসম্ভব, কখনোই না। জেন বলে আমি তোমাকে আগে বাড়িতে পাঠিয়ে দেব। জয়ী বলে না, আমি সুস্থ হই, আমরা একসাথেই যাব। জেন চলে গেলে হান বলে তুমি আমার সামনে অন্য পুরুষের সঙ্গে এভাবে কি করে কথা বলতে পারো? জয়ী বলে দয়া করে তুমি চলে যাও, আমি ক্লান্ত। সে শুয়ে পড়ে। এরপর পরের দিন আবারও জেন জয়ীকে দেখতে আসে। হান বলে প্রতিদিন আপনি আমার স্ত্রীকে কেন দেখতে আসেন? জেন বলে আমি তো শুধুমাত্র আমার সেক্রেটারিকে দেখতে আসি, আমার ফ্যাক্টরির কারণেই সে অসুস্থ হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জয়ীকে একটা হুইল চেয়ারে বসায়। হান বলে ওনাদেরকে ঝামেলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চলো আমরা আমাদের প্রাইভেট জেট নিয়ে চলে যাই। জয়ী বলে এখানে আমরা বলতে কেউ নেই, তুমি আর আমি আর কখনোই আমরা হতে পারবো না। সে জেনের সঙ্গে চলে যায়। এরপর জয়ী যখন বাড়িতে বসেছিল তখন হানের মা সেখানে আসে। সে বলে আমি জানি তুমি হানকে ডিভোর্স দিতে চাইছো, আমি এখন তোমাকে 2 বিলিয়ন টাকা দিতে রাজি আছি যদি তুমি হানের স্ত্রী হিসেবে থাকো। জয়ী বলে আপনি কি ঠিক আছেন? সে বলে হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কয়দিন ধরে আমি হানকে দেখলাম, সে তোমাকে ছাড়া একদমই থাকতে পারে না, তাই এই সম্পর্কে তুমি থাকো। তবে তোমার মতো মেয়েকে আমি কখনোই হানের স্ত্রী হিসেবে বাইরে পরিচয় দিতে পারবো না। তুমি শুধুমাত্র সিক্রেটলি ওর স্ত্রী হিসেবে থাকবে, ওর বাচ্চা জন্ম দেবে, এইটুকুই তোমার কাজ। বাইরে ও কোন মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালো, কি করলো না করলো, সেটা নিয়ে তুমি মাথা ঘামাতে পারবে না। জয়ী বলে ও আচ্ছা, তবে এইটুকু টাকায় এত বড় ডিল হবে না, আমি কোম্পানির 10% শেয়ার চাই। আপনি আমাকে কোম্পানির 10% শেয়ার দিয়ে দিন। হানের কতগুলো মিস্ট্রেস থাকলো তা নিয়ে আমি কখনোই চিন্তা করব না, আমি উল্টো আরও তাদের জন্য বিছানা রেডি করে দেব। এই কথা হান শুনতে পায়। সে মনে মনে বলছিল তুমি কি সত্যিই আমাকে আর ভালোবাসো না? ভালোবাসলে কেউ কারো নামে এইভাবে কথা বলতে পারে? সে এসে জয়ীকে ধরে বলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না। জয়ী তার হাত সরিয়ে দিয়ে বলে তো তুমি কি চাইছো? এইরকম সম্পর্কে আমি থাকবো? সারা জীবন তোমার গোপন স্ত্রী হয়ে থাকবো? হান বলে তুমি আমাকে ছেড়ে কার কাছে যাবে? জেনের কাছে? হানের মা বলে জয়ী তুমি কিন্তু বেশি স্বপ্ন দেখছো, জেন তোমার মতো একটা ডিভোর্সি মেয়েকে কেন নেবে? জয়ী বলে ওনার সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র কাজের। সত্যি আপনারা যেমন, আপনারা সবকিছু তেমনই দেখেন। হান এরপর তাকে কোলে করে নিয়ে চলে যায়। সে তাকে গাড়িতে করে নিয়ে কোথাও যাচ্ছিল। অন্যদিক থেকে জেন আসছিল এবং সে হান আর জয়ীকে একসাথে দেখতে পায়। জয়ী বলে গাড়িটা একটু আস্তে চালাও। সে বলে কেন, তোমার ভয় লাগছে? জয়ী বলে জীবন একটাই, আমি এই জীবনকে এইভাবে শেষ করতে চাই না। হান তখন আরও স্পিড বাড়িয়ে দেয়। জয়ী বলে তুমি কি বলবে আমরা কোথায় যাচ্ছি? জয়ী বলে দেখো এটাকে এত জটিল বানিও না, তুমি যে ভুল করেছো সেটা অনেকেই করে, আমি আসলে ওই ধরনের মেয়ে যে সহজে ভুল ক্ষমা করতে পারি না। আমাদের একজন আরেকজনকে ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। এরপর হান গাড়ি থামিয়ে দেয়। জয়ী বলে তো এখন তুমি কি চাইছো? হান বলে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে কারণ আমাদের কোনো সন্তান নেই। জয়ী এই কথা শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে চায়। হান এরপর তাকে গাড়িতেই জোর করতে শুরু করে। জয়ী চিৎকার করতে শুরু করে। এরপর সে হানকে একটা থাপ্পড় মারে। হান তাকে কাঁদতে দেখে তার কাছে ক্ষমা চায়। জয়ী বলে আমার খিদা পেয়েছে। হান এরপর খাবার আনতে বাইরে যায়। একটু পরেই জয়ী বাইরে বেরিয়ে আসে। তখন দেখা যায় ফুল স্পিডে গাড়ি চালিয়ে জেন সেখানে এসেছে। জেন বলে কি হয়েছে, আমাকে চিনতে পারছো না? শরীরে আঘাত নিয়ে কোথায় যাচ্ছ দৌড়ে দৌড়ে? তুমি কি ইচ্ছে করে নিজেকে কষ্ট দিচ্ছ নাকি যাতে কাজ না করতে হয়? জয়ী বলে না, একদমই না। জেন বলে এটাই শেষবার, এরপর আমি তোমাকে আর হেল্প করব না। সে তখন তাকে কোলে তুলে নেয়। ওই সময় হান সেখানে খাবার নিয়ে আসে। তার মনে পড়ে আগে সবসময় সে জয়ীকে বলতো আমার জন্য অপেক্ষা করো, আমি একটু পরেই ফিরে আসব। আর জয়ী সেখানেই অপেক্ষা করত। তবে এখন সে বুঝতে পারে জয়ী এখন আর তার জন্য অপেক্ষা করবে না। তাদের সম্পর্ক সত্যিই শেষ। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালো লেগেছে। কারো সিক্রেট ওয়াইফ হয়ে থাকার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।